আমি চৌকির একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম। তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন, আইসেন ক্যান হেডাগন। আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শ হতে সম্মত হন। আমার আর্জিটা যথাসম্ভব বিনয়নম জবানে প্রকাশ করলাম, কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না। তিনি পাশ ফিরে কথাটি নাকমুখ অবধি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার 2 কি 3টি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শেয়ানা হয়ে উঠেছি। আমার আত্ম-অভিমানে একটু ঘা লাগলো। নিজেকেই জিজ্ঞেস করলাম, কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন। আমি তো অন্তত পক্ষে একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমন তোর মানুষ প্রফেসর রাজ্জাক? তার কাছে একটা আবেদন করলাম। তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি, আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেওয়া যেত, মনের ঝালটা কিছুটা মিটত, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটিও কথা না বলে তাড়িয়ে দিতে পারেন। এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি চৌকির ওপর উঠে বসলেন। পরনের সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিঁট দিলেন। তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের আগায় চড়ালেন। খুব সম্ভব বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি, পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন চরণ সবকিছুর উপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর আঙুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন, ওইখানে বয়েন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন। একটু পর মুখে পানি দিয়ে ফিরে এলেন। তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, কি কইবার চান অহন কন? আমি বললাম, আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি। তিনি বললেন, গবেষণা করবেন? এটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না। প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এর মধ্যে নিয়ে ফেলেছেন।
আমি বললাম, কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজি করার লাইগা মিনিমাম রিডার অন লাগে। আমি তো মোটা লেকচারার, সুতরাং আপনার শখ পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরও বললাম, অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম। তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই। প্রফেসর রাজ্জাক বললেন, আপনার টপিক মানে বিষয়বস্তুটা কি? আমি বললাম, দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট influenced its literature, society and economics from ethnic to 1858 18th to 1858। প্রফেসর রাজ্জাক বললেন, এক্কেরা তো সাগর সেচার কাম। কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন? আমি বললাম, অন্য কারো পরামর্শ নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি। প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এর মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন? আমাকে বলতে হলো, আমার বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটা কার্যকর হবে MA এর রেজাল্টের পর। এখন পরীক্ষা চলছে। তিনি বলেন, আগে পরীক্ষা দিয়া লন, যখন রেজাল্ট বাইর হইব তখন আইন। আমি সালাম দিয়ে চলে আসলাম। তিনি বললেন, আরেকটু বইয়েন, এক পেয়ালা চা খাইয়া যান। তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী মেয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন, কি জান কইলেন আপনার নাম? আমি বললাম, আহমদ সফা। তিনি বললেন, মৌলভী আহমদ সফাকে এক পেয়ালা চা দে। প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটে জিনিস আমার মনে দাগ কেটে বসেছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বলি তিনি অবলীলায় ব্যবহার করেন। তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয়। তৃতীয়ত, আমাকে তিনি মৌলভী আহমদ সফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন, মৌলভী আহমদ সফা, কি খবর? দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম। তখন তিনি বাড়ি বদল করেছেন। ব্রিটিশ কাউন্সিলের বাদিকের চোঙাআলা দোতলা বাড়িটিতে উঠে এসেছেন। বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতা, ভাতৃবধূ ও তাদের ছেলেমেয়েরা। শুধু বাড়ি বদল নয়, অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে। প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন। তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে। পূর্বতন চেয়ারম্যান ডক্টর মোজাফফর আহমদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন। মোজাফফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র।